নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রিমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আমরা আলোচনা করব এই মুহূর্তে ধানের সবচেয়ে ক্ষতিকর একটি রোগ, পাতায় বাদামি দাগ বা ব্রাউন স্পট নামে পরিচিত। প্রথমে আমরা জানব এর লক্ষণটা, কিভাবে আপনি চিনবেন। দেখবেন এই রোগটি একেবারে চারা রোয়া থেকে আরম্ভ করে বা বীজতলা থেকে আরম্ভ করে একেবারে কাটা পর্যন্ত কিন্তু যে কোনো সময় কিন্তু হতে পারে। এটা একটা ছত্রাকজনিত রোগ এবং মূলত এটা বীজবাহিত রোগ। দেখবেন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন গাছের পাতায় গাঢ় বাদামি বা অনেক সময় লালচে বাদামি টিপ 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 ছোট ছোট দাগ থাকে। এই যে বাদামি ছিটছিট দাগ থাকে, এরা কিন্তু একে অপরের সঙ্গে জুড়ে যায় না, আলাদাভাবে থাকে। এবং এই ছিটছিট ছিটছিট এই ক্ষুদ্র ক্ষুদ্র দাগ স্পটের চারিদিকটা একটা হলুদ আভা থাকে। এটা কিন্তু আপনার শুধুমাত্র পাতায় যে হয় তা নয়, কাণ্ডের গায়ে হতে পারে, এমনকি ধান হয়ে যাওয়ার পরে ধানের গায়ে কিন্তু এই রোগটি হতে পারে। এটা যখন পাতায় হয় তাহলে পাতার কিন্তু ক্লোরোফিলগুলো নষ্ট করে দেয়। যখন সবুজ ক্লোরোফিলগুলো নষ্ট করে দেয়, গাছ স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ তার কমে যাবে, আর খাদ্য গ্রহণ কমে যাওয়া মানেই তার গাছের গ্রোথটা ব্যাহত হবে, আর গ্রোথ ব্যাহত হওয়া মানে পাশকাঠি ভালো হবে না, আর আপনার ধানের ফলনটা ভালো হবে না। আর যদি এটা দেখা যায় আপনার ধানে আসছে, শীষ বেরিয়ে গেছে, তারপরেই ব্রাউন স্পট ডিজিজটি আসছে, তখন কিন্তু আপনার ওই ধানটি অনেক সময় চিটে হয়ে যায়। অনেক সময় দেখা যায় ওর থেকে যে চাল সেটা কিন্তু তিতো লাগে। আবার এও দেখা গেছে ধানের যে কোয়ালিটি, সেই গুণমান কিন্তু একদম কমে যায়। এবার এই রোগটি কেন হয়? সেই সব জমিতে বেশি হয় যেসব জমি অত্যন্ত অনুর্বর, যেখানে গাছের খাদ্য উপাদান অত্যন্ত কম আছে, অনুর্বর মাটি, পটাশ সারের ঘাটতি আছে, যেসব জমিতে নাইট্রোজেন সারের ঘাটতি হয়, অর্থাৎ এক কথা যদি বলি এনপিকে, নাইট্রোজেন, পটাশ এবং ফসফেটের এই যে সুষম ব্যবহার হয় না, তার ঘাটতি থেকে যায়। মূলত বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট বা পুষ্টির ঘাটতির কারণে এই রোগটা হয়। এটা একটা বীজবাহিত রোগ। বীজ যদি শোধন না করা হয় তাহলে কিন্তু এই রোগটা হতে পারে। এছাড়া আপনার যে ধান ক্ষেত করেছেন তার যে আল এবং ধানের জমিতে যদি আগাছা না পরিষ্কার করেন তাহলে এই রোগটি হতে পারে, সেখান থেকে এই রোগটি ছড়াতে পারে। আবার আমরা দেখেছি, ধরুন এই আমন ধান চাষ হয়ে যাওয়ার পরেই মাঝখানে কোনো ক্রপ রোটেশন নেই, আবার বোরো ধান চাষ করছেন, এই যে তার যে ধান গাছের যে অবশিষ্টাংশগুলো থেকে গেছে অর্থাৎ নাড়া, সেগুলো যদি ঠিকঠাক ভাবে মাটির সাথে মিশে না যায়, সেগুলো পচে না যায়, তাহলে সেখান থেকেও কিন্তু এই রোগটি হতে পারে। এছাড়া তাপমাত্রার কারণে হতে পারে, আর্দ্র এই যে কোনো হালকা শীত, তার থেকে আবার যে উষ্ণতাটা বাড়ছে, সেই সময় কিন্তু 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সে সময় ওটা হয়। আবার অনেক ক্ষেত্রে গেছে হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা যদি 80% বেশি হয়, তাহলে কিন্তু এই রোগটা হু করে স্প্রেড করে যেতে পারে। এবার আপনারা জানবো কিভাবে এই রোগটি যদি আপনার ক্ষেতে আসে তার প্রতিকার ব্যবস্থা আপনারা কি কি করবেন। প্রথমত আপনাকে ব্যালেন্সড নিউট্রিশন দিতে হবে, অর্থাৎ সুষম সার প্রয়োগ করতে হবে। তা সার প্রয়োগ করতে গেলে তাহলে আপনি কিভাবে সুষম সার প্রয়োগ করবেন, তাহলে আপনাকে মাটিটি পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা অনুযায়ী সুষম সার এবং অনুখাদ্য প্রয়োগ করতে হবে, তাহলে এই রোগটা অনেকটা কমে যায়। আপনি প্রতিরোধী জাতের ব্যবহার করতে পারেন। তৃতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, বীজ শোধন করা। আমরা বলেছি এটা বীজবাহিত রোগ, জানলে অবাক হবেন এই রোগের যে প্যাথোজেন রয়েছে সেটি কিন্তু একটি ধানের বীজের মধ্যে 4 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। তাই আপনি যে বীজ ধানটি কিনবেন সেটা অবশ্যই ভাবে বীজ শোধন করতে হবে। সেই বীজ শোধন সম্পর্কে ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। এছাড়া আপনার গাছের আগাছাগুলো মুক্ত রাখতে হবে, ক্ষেতের আগাছাগুলো মুক্ত রাখতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি আপনার ধানের ক্ষেতে ওয়াটার ট্রেস কন্ডিশন থেকে থাকে, কি এই ওয়াটার ট্রেস কন্ডিশন, যদি আপনি যা জলের প্রয়োজন তার থেকে যদি আপনার কম জল হয়, অথবা যা জলের প্রয়োজন তার থেকে অতিরিক্ত জল আপনি জমিয়ে রাখেন, তাহলে কিন্তু এই রোগটা বাড়তে থাকে। আমরা বোরো ধানের ক্ষেত্রেও দেখেছি এই রোগটা বিশেষত এই ওয়াটার ট্রেস কন্ডিশনটার
এবং বীজ শোধন না করার কারণে বেশি হয়ে থাকে। সেদিকে আপনারা সতর্ক থাকবেন। তাই বোরো ধানের সুনিয়ন্ত্রিত সেচ ব্যবস্থা গ্রহণ করুন, যেটা আমাদের চ্যানেল অলরেডি দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা সেচ পদ্ধতি অবলম্বন করুন। এবার আসি যে এরকম রোগ লেগে গেছে, এর মধ্যে আপনি কি ওষুধ প্রয়োগ করবেন। যদি দেখা যায় আপনাদের এই রোগের পরিমাণটি যা ক্ষেতের প্রায় 5% বা তার বেশি হয়ে গেছে, তখনই আপনারা কিন্তু রাসায়নিক মানে রোগনাশকের শরণাপন্ন হতে পারেন বা বালাইনাশক ব্যবহার করতে পারেন। তার আগে নেওয়ার অতটা প্রয়োজন পড়ে না, কারণ সেটা আপনার অর্থনৈতিক ক্ষতি করবে না। ধান গাছ থাকা মানে 2-4টে এরকম আসবে, তার মানে একটু 2-1টা গাছের পাতায় দেখছেন, আপনি সঙ্গে সঙ্গে রাসায়নিক কৃষি বিষ প্রয়োগ করে দয়া করে এটি করবেন না। এতে আপনারই ক্ষতি, পরিবেশের ক্ষতি, আপনার খরচ বেশি হয়, ফলন কিন্তু মার খাবে না। 5%-এর যদি বেশি হয় মনে হয়, তাহলে তখন কিন্তু আপনারা যে কোনো একটি রাসায়নিক রোগনাশকের প্রয়োগ করবেন। যদি রাসায়নিক পদ্ধতি অবলম্বন করেন, খুব সাধারণ ফাঙ্গিসাইড দিয়ে শুরু করবেন। ম্যাঙ্কোজেব 75% WP 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে, অথবা কার্বেন্ডাজিম প্লাস ম্যাঙ্কোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা ট্রাইসাইক্লোজল প্লাস ম্যাঙ্কোজেব 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা প্রোপিনেপ 75% WP 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা অ্যাজক্সিস্ট্রোবিন 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনি নির্বাচন করে যেটি পাবেন নিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা রোগ লাগা মাত্রই রাসায়নিক কৃষি বিষ প্রয়োগ করতে যাবেন না, ওয়েট করবেন, দেখবেন যদি সেটা আপনার অর্থনৈতিক ক্ষতিসীমা অতিক্রম করতে যায়, 5%-এর বেশি যদি এই রোগটা লেগে যায়, তাহলে আপনারা যে কোনো প্রথমে একদম সাধারণ ফাঙ্গিসাইড যেগুলো বাজার চলতি সবসময় পাওয়া যাচ্ছে সেগুলো মারুন। একদম দামি খুব দামি প্রচুর খরচ করে ওষুধ মারার কোনো প্রয়োজন নেই। সাধারণ ফাঙ্গিসাইডে এই রোগটা কিন্তু নিরাময় হয়ে যায়। আর যেগুলো বললাম, যেসব চাষিরা অর্গানিক বা জৈব পদ্ধতি অবলম্বন করছেন, জৈব করলে সবচেয়ে তো ভালো হয়, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো ট্রাইকোডার্মা ভিরিডি এটি আপনারা 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে প্রয়োগ করবেন অন্তত 2 থেকে 3 বার 10 থেকে 15 দিন অন্তর। তাহলে দেখবেন এই রোগটি আপনার সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে এবং গাছের লংজিভিটিও অনেক বেড়ে যাবে। অর্গানিক বা জৈব রোগনাশক বা কীটনাশক যাই প্রয়োগ করা হোক, সেক্ষেত্রে 2-3টে সতর্কতা আপনাদেরকে বারবার বলে থাকি। প্রথমত, এক্সপায়ারি ডেটটা আপনারা দেখে নেবেন যে ডেটটা এক্সপায়ার হয়ে গেছে কিনা। দ্বিতীয়ত, আপনারা যে ব্যারেল বা ড্রামে স্প্রে করবেন সেটা ভালো করে সার্ফ জলে ধুয়ে নিয়ে 2-3 বার তারপরে আপনারা কিন্তু এটা প্রয়োগ করবেন। রাসায়নিক সংস্পর্শে যদি ওই অর্গানিকের ওই জীবাণুগুলো, উপকারী জীবাণুগুলো আর সংস্পর্শে আসে, তারা মারা যেতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ, যখনই আপনারা এই অর্গানিক জৈব ছত্রাকনাশক প্রয়োগ করছেন, তার 7 দিন আগে এবং 7 দিন পরে আপনারা এই যে সময়কাল এর মধ্যে কিন্তু কোনো রাসায়নিক কৃষি বিষ প্রয়োগ করা যাবে না। আর আমাদের এই পরামর্শ আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনার উপকারে লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কৃষক বন্ধুর মধ্যে সচেতন করুন। ধন্যবাদ।